আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদের প্রধান শিরোনাম। লন্ডনের আবাসন সংকট থেকে জাতীয় অর্থনৈতিক স্থবিরতা, অক্সফোর্ড ইকোনমিক্সের প্রতিবেদন। যুক্তরাজ্যের বার্মিংহামে বাস স্টপে নারীর উপর হামলা, নিহত 34 বছরের কেটি ফক্স। এবং বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার নিয়ে যাচ্ছি পুরো সংবাদে। আর শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। লন্ডনের আবাসন সংকট এখন রাজধানীর গণ্ডি পেরিয়ে পুরো যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রভাব ফেলছে। অক্সফোর্ড ইকোনমিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে 2008 সালের পর থেকে লন্ডনের প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে, আর এর মূল কারণ বাড়ির অস্বাভাবিক দাম ও বাসস্থানের ঘাটতি। বিশ্লেষকরা মনে করছেন, রাজধানীর আবাসন সংকট ও এর অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় সরকার যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তা যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও শ্রমবাজারের উপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম। পৃথিবীর মানুষের কাছে এক স্বপ্নের জায়গা যুক্তরাজ্যের লন্ডন শহর। শহরটিতে বসবাসের জন্য প্রতি বছরই অসংখ্য মানুষ পাড়ি জমান, কিন্তু সেই স্বপ্নের শহরেই এখন বাড়ছে হতাশা। কারণ লন্ডনের আবাসন সংকট পৌঁছে গেছে ভয়াবহ পর্যায়ে। অক্সফোর্ড ইকোনমিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকট শুধু রাজধানীর নয়, গোটা যুক্তরাজ্যের অর্থনীতিতেই ফেলছে নেতিবাচক প্রভাব। We've got a housing crisis in London. Nothing like enough new homes being built to buy, to rent, social and affordable. This has been going on for about 3 years, and the previous government chose to stand back and do nothing. What we're announcing today, me and the Mayor of London working together, is a package that is designed to get London building again. In London, 96% of new builds are flats. We know that when it comes to the flats, you need to borrow. Interest rates have been at record levels. What about the impact of Brexit? রিপোর্ট অনুযায়ী 2008 সালের আর্থিক মন্দার পর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে ধীরগতিতে এগিয়েছে লন্ডনের অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, আকাশচুম্বী ভাড়া, বাড়ির ঘাটতি আর ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সব মিলিয়ে লন্ডন এখন দক্ষ জনশক্তির জন্য কম আকর্ষণীয় হয়ে উঠছে, যার প্রভাব পড়ছে উৎপাদনশীলতা ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত সমাধান না মিললে লন্ডনের এই আবাসন সংকট যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থবিরতাকে আরও দীর্ঘায়িত করবে। সামিউল ইসলাম, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন। যুক্তরাজ্যের বার্মিংহামের শহর কেন্দ্রে এক নারীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে যুক্তরাজ্য পুলিশ। নিহতের নাম কেটি ফক্স, তার বয়স 34। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত 9টার কিছু আগে স্মল ব্রুক কুইন্সওয়ে এলাকায় বুলরিং শপিং সেন্টারের বাইরে এই ঘটনাটি ঘটে। এটি ছিল সম্পূর্ণ অপরিচিত হামলা, অর্থাৎ কোনো প্রকার উত্তেজনা বা সংঘাত ছাড়াই হঠাৎ এই আক্রমণ চালানো হয়। ঘটনার পরপরই দোজে ইনসন রাফায়েল নামের 21 বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি স্মিথ উইকের রোজডেল এভিনিউ এলাকার বাসিন্দা। রাফায়েল প্রথমে হত্যার চেষ্টা হামলায় অভিযুক্ত হন, তবে কেটি ফক্সের মৃত্যুর পর তার বিরুদ্ধে অভিযোগটি হত্যা হিসাবে হালনাগাদ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ আনা হয়েছে। 2টি শারীরিক আঘাত ঘটানোর অভিযোগ, একটি অস্ত্র বহন করার অভিযোগ এবং অন্যটি ডিটেনশন অফিসারকে আঘাত করার অভিযোগ। সোমবার রাফায়েলকে বার্মিংহাম ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। শুনানিতে তিনি বারবার বিচারককে বাধা দিলে ডিস্ট্রিক্ট জজ জন বিস্ট্রো তাকে চুপ থাকতে নির্দেশ দেন। বিচারক জানান, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালত এগুলো নিষ্পত্তি করতে পারবে না। মামলাটি এখন বার্মিংহাম ক্রাউন কোর্টে পাঠানো হয়েছে, যেখানে আগামী 12 নভেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। অবশ্য এর মধ্যে কিছু মামলা ইতিমধ্যে আদালতে খারিজ হয়ে গেছে। এর আগে বিবিসির চেয়ারম্যান সমীর শাহ বিবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন সংবাদ মাধ্যমটি সম্ভবত ট্রাম্পের পক্ষে থেকে মামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাহ বলেন, ট্রাম্প একজন মামলা প্রিয় মানুষ, তাই আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডোবেরা টার্নেস গতকাল রোববার পদত্যাগ করেছেন। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত এক তথ্যচিত্রকে কেন্দ্র করে বিবিসি ব্যাপক বিতর্কের মধ্যে আছে, আর এর মধ্যেই তারা দুজন পদত্যাগ করেছেন। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের ভাষণের আলাদা আলাদা অংশ সেখানে জোড়া দেওয়া হয়েছে এবং সেটি শুনে মনে হচ্ছে ট্রাম্প মানুষকে ক্যাপিটল হিলে আক্রমণ করতে প্ররোচিত করছেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই তথ্যচিত্র প্রচার করা হয়েছিল। দর্শক, এবার চলে যাচ্ছি কমিউনিটি প্রসঙ্গে। কুমিল্লা ৬ সদর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন দেওয়ার আহ্বান করে ইতালিতে আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী ইসমাইল হোসেন স্বপন জানান, রবিবার ভিসেন্সা প্রভিন্সের আলতে মন্তকিও শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মামুন। সভাটি সঞ্চালনা করেন ভিসেন্সা প্রভিন্স বিএনপির সাবেক সহসভাপতি জাফর আহমেদ। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী রবিন সরকার। বক্তারা বলেন, হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা ৬ আসনের রাজনীতিতে দীর্ঘ ১৭ বছর ধরে ত্যাগ ও নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে সবার ভালোবাসা অর্জন করেছেন। তারা আরও বলেন, বিএনপির প্রাথমিক মনোনয়নে এমন একজন জনপ্রিয় ও ত্যাগী নেতাকে উপেক্ষা করা হলে তা হবে দলের প্রতি অবিচার। বক্তারা দেশপ্রেমিক নেতা তারেক রহমানকে এই বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। আলোচনা সভায় অংশগ্রহণকারীরা জানান, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত কুমিল্লা ৬ আসনের প্রবাসীরা ইয়াসিনের পক্ষে একযোগে দাবি তুলেছেন। নেতাকর্মীরা বিশ্বাস করেন, হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে ধানের শীষ প্রতীক দেয়া হলে কুমিল্লা ৬ আসনে বিএনপির জয় নিশ্চিত হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে অন্তপক্ষে একটা কারা নির্যাতক কর্মীকে জিজ্ঞাসা করেন যে আজকে বিগত জেলখানার ভিতরে কে খোঁজখবর নিয়েছে, কে যোগাযোগ করেছে, একটাই নাম আসবে, হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব। তো আমরা তৃণমূল নেতা কর্মীরা আমরা চাচ্ছি যে আমাদের ৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের নমিনেশন ব্যাক চাই। একটাই কথা, আশা যেখানে জীবনে পরাজয় সেখানে অসহায়, সে আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে করজোরে কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় নেতা তারেক জিয়ার কাছে আবেদন করছি, কুমিল্লা ৬ আসনকে ধানের শীষ উপহার দিন হাজী ইয়াসিন সাহেবকে। কেন আমরা ওনার চোখে পানি দেখতে হবে? এরকম একটা নেতা যদি ১৭ বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তার বুকে সবসময় হাসি থাকতো, সাহস থাকতো, সে ওই দিন কান্না জর্জরিত হয়ে গেল। তারপর মাননীয় চেয়ারম্যান, আপনাকে খুব আবেদন করে বলি, আপনি তো তৃণমূলের প্রাণ, আপনার কাছে শুধু আমাদের তৃণমূল থেকে প্রবাসী থেকে চাহিদা, আপনি পূর্ণ বিবেচনা করুন কুমিল্লার ব্যাপারে, সদর আসনের ব্যাপারে হাজিয়া। এদিকে ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত মিনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট রোমা ২০২৫। উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়েছে ইতালিস্থ বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান দীপু। পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়ে টি10 মিনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু করল ইতালিস্থ বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার স্থানীয় সময় সকাল 10টায় রোমের জনপ্রিয় রিভিভিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। আজকে এই মিনি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যি অনেক গর্বিত। বাংলাদেশ টিমের পক্ষ থেকে আমরা অবশ্যই আমরা আশা রাখি যে আমরা এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত যাব, চ্যাম্পিয়ন হব। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট দল ও পাকিস্তান ক্রিকেট দল। শুরুর দিক থেকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ দল।
টসে জিতে ব্যাট হাতে ব্যাটসম্যানদের দাপটে 1 উইকেট হারিয়ে 171 রান তুলে নেন বাংলাদেশ ক্রিকেট দল। বল হাতে বোলারদের ধারালো আক্রমণ সব মিলিয়ে ম্যাচে পুরো সময় নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত পাকিস্তানকে 129 রানে হারিয়ে বিজয়ের পতাকা ওড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। ছোটবেলা থেকে খেলি, যার কারণে ক্রিকেট যেখানেই দেখি সেখানেই যাওয়া আসা, আর ক্রিকেটের সাথে সম্পৃক্ততা অনেক পুরাতন। এবারের আসরে অংশ নিচ্ছে ইতালি, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী ক্রিকেট দলগুলো। উল্লেখ্য 2017 সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। তাই এ জয় যেন আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এবারের আসরেও হট ফেভারিট দল হিসেবে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ভালো লাগে যখন নাকি বাংলাদেশের হয়ে খেলি, যদি পারফরমেন্স করে ওইটা তো অন্য ফিলিংসই অন্য। অবশ্যই সেই দিক থেকে অনেক দিকে আগায় থাকতে হয়। প্রথম ম্যাচ আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারছি, আর আমি পার্সোনালি যেটা চাইছিলাম যে সকলের অংশগ্রহণ নিশ্চিত হোক। রোমে বাংলাদেশের এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রবাসীরা। সবাই আশা করছেন এবারও শিরোপা ঘরে তুলবে লাল সবুজের ছেলেরা। অনেকে আবার হতাশা করে জানান, ক্রিকেটারদের পাশে যদি বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা এগিয়ে আসতো, তাইলে ফুটবলের দেশ ইতালিতে ক্রিকেটে অনেক এগিয়ে যেত বাংলাদেশ। ক্রিকেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্যই আসলে এই অর্গানাইজেশনগুলো করা। তো এখানে আসলে এখন ইতালিতে ন্যাশনাল টিমে আমাদের বাংলাদেশি প্লেয়াররা চান্স পাচ্ছে, এটা অনেকে জানে না। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বাংলাদেশ ক্রিকেট দলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মিনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট রোমা আয়োজিত আজকের এই টুর্নামেন্টে পাকিস্তানকে হারানোর মধ্য দিয়েই কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের। বাংলাদেশ দূতাবাস সহ কমিউনিটি ব্যক্তিদের সহযোগিতা পেলে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা। ইতালির রিবিভিয়া মাঠ থেকে ওয়াহিদুজ্জামান দীপু, এনটিভি ইউরোপ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।